ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইংরেজি প্রথম পত্রে তুমি কিভাবে 80 উপর নাম্বার পেতে পারো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তুমি ইংরেজি দ্বিতীয় পত্রে কিভাবে 80 উপর নাম্বার পেতে পারো। চলো শুরু করি। প্রথমে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র মিলিয়ে রাইটিং পার্ট নিয়ে একটু আলোচনা করতে চাই। এরপর আমি যাব গ্রামার পার্ট নিয়ে আলোচনা করবো। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম রাইটিং পার্টে তোমরা জানো তোমাদের নাম্বার থাকে 50, কিন্তু আমি তোমাদেরকে দেখেছিলাম রাইটিং পার্টে তোমাদের নাম্বার 50 না, তোমরা রাইটিং পার্টের নাম্বার ধরতে পারো নাম্বার 60। কিভাবে? প্যারাগ্রাফ, স্টোরি, গ্রাফ, ইমেইল, ডায়লগ, এই 5টা আইটেম, তার সাথে একটা আইটেম ধরতে বলছিলাম সামারি। এটাও রাইটিং পার্টে ধরলে তোমার ফার্স্ট পেপারের রাইটিং পার্টের নাম্বার হচ্ছে 60 আর সেকেন্ড পেপারের রাইটিং পার্ট নাম্বার দেখো 40। তাহলে একটা জিনিস খেয়াল করো, সেকেন্ড পার্টের রাইটিং পার্ট 40, ফার্স্ট পেপারের রাইটিং পার্ট হচ্ছে 60, 60 আর 40 টোটাল হচ্ছে 100। তোমরা জানো যে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা বিষয় মিলিয়ে 160 পেলে তুমি এ প্লাস পাইবা। তো ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে যদি 160 পাও তাহলে এ প্লাস পাইবে। এর মধ্যে দুই পেপারে 200 নম্বরের মধ্যে তুমি খেয়াল করে দেখো, 200-র মধ্যে তোমার রাইটিং পার্টটি 100, রাইটিং পার্ট বাদ দিলে গ্রামার হচ্ছে 60 আর ওই ফার্স্ট পেপারে তোমার কি বলে মডেল থেকে হচ্ছে 40, এই হচ্ছে 100। তাহলে একটা জিনিস খেয়াল করো, 200 নম্বরের ইংরেজি পরীক্ষার মধ্যে 100 নম্বরই রাইটিং পার্ট, 100 নম্বরই রাইটিং পার্ট। তাহলে তুমি চিন্তা করো তোমার ইংরেজিতে ভালো করতে হইলে রাইটিং পার্টে কতটুকু গুরুত্ব দিতে হইব। আমরা মূল আলোচনা শুরু করি। এতক্ষণ তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই দুইটা মিলিয়ে রাইটিং পার্ট গুলি তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে রাইটিং পার্ট কেন গুরুত্বপূর্ণ, রাইটিং পার্ট তোমরা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বা সেটা বোঝানোর জন্য তোমাদের সামনে এই দুইটা মিলিয়ে আলোচনা করা হলো। তাহলে আমরা এখন এই ইংলিশ ফার্স্ট পেপারে আলোচনা আমাদের আর দরকার নাই, এটা আমরা মুছে দেই। আমরা শুরু করি ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি কিভাবে 80 উপরে নাম্বার পেতে পারো। খেয়াল করো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে রাইটিং পার্টে থাকে 40, রাইটিং পার্টে 40, এই 40 থেকে অনেক ছাত্রছাত্রী আছে যারা 40 থেকে 40 পাওয়ার ক্ষমতা রাখে, 40 থেকে 40 পাওয়ার মতো করে পড়ে। এখন তুমি যদি তোমার কনফিডেন্স না থাকে যে তুমি 40 থেকে 40 পাবা বা এই কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যেতে না পারো, তাহলে তুমি ইংরেজিতে ভালো করতে পারবা না। তোমাকে ইংরেজিতে এ প্লাস পাইতে হলে তোমার প্রথম যে জিনিসটা থাকবে তোমার নিজের প্রতি তোমার নিজের সেই কনফিডেন্সটা থাকতে হবে যে তুমি ইংরেজিতে এ প্লাস পাইবা, 80 উপরে নাম্বার পাইবা। তাহলে ইংরেজিতে এ প্লাস পাইতে হলে অবশ্যই রাইটিং পার্টটা ভালো করতে হবে। রাইটিং পার্ট ভালো করতে হলে সেকেন্ড পেপারে যে 40, এই 40-এ তোমার টার্গেট নিয়ে যেতে হবে 40 পাওয়ার। এখন এই 40 থেকে যদি তুমি 40 নাও পাও, কিছু কমও পাও, তারপরেও তুমি এ প্লাস পাইবা। কিন্তু তোমার টার্গেট নিয়ে যেতে হবে যে 40-এ আমি 40 পাবো। কিভাবে 40 থেকে 40 পাবা বা একটু কম পাবা সেটা খেয়াল করো। আমরা আমাদের প্রথমে যে রাইটিং পার্টের আইটেমটা আছে সেটা হচ্ছে সিভি। সিভি একটা ফরম্যাট শিখলে সব ধরনের সিভি লেখা যায়। আমরা আমাদের ক্লাসে আমরা সিভির একটা ফরম্যাট শিখিয়েছি এবং সেই ফরম্যাট থেকে তোমরা চেষ্টা করবে সেই ফরম্যাটে যে সিভিগুলি দেওয়ার, যদি যেই ফরম্যাট তোমাদের শেখানো হয়েছে সেই ফরম্যাটে তোমরা সিভি লিখে দিয়ে আসতে পারো পরীক্ষায়। আমি আশা করি তোমরা এখানে 8-এ 8 পাইবা। এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই বা নাম্বার স্যাররা কাটেও না। স্যাররা তোমাদের খাতা দেখে নাম্বার দেওয়ার জন্য, নাম্বার কাটার জন্য না। তোমার উপস্থাপন যদি ভালো হয়, তুমি যদি ভালোভাবে লিখতে পারো, তোমার লেখা যদি কাটাকাটি না থাকে, লেখা যদি ফ্রেশ থাকে, তাহলে তুমি 8-এ 8 সিভিতে অবশ্যই পাইবা। তাহলে তুমি সিভিতে চেষ্টা করবে যাতে ফরম্যাটটা ঠিক থাকে এবং 8-এ 8 পাওয়ার প্রিপারেশন নিয়ে তুমি নিয়ে যাইবা। এখন ধরলাম আমি তুমি সিভিতে 8-এ 8 পাইলা। এবার ফর্মাল লেটার বা ইমেল, এখানে তোমাদের ফর্মাল লেটারই আছে। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন একই কথা, তোমাদের ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন আছে। তোমরা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যে আইটেমটা আছে তোমরা জানো যে এটা ওদের মুখস্থ করার কিছু নাই। তোমরা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করলে, বুঝে বুঝে যদি পড়ো, বানায় লিখতে পারো, তাহলে তোমরা এখানেও তোমার 10-এ 10 পাইবা। ধরলাম আমি তুমি 10-এ 10 পাইলা না, তুমি একটু বুঝে পড়ে গেলে, একটু যদি তুমি লিখতে পারো, বাংলা থেকে ইংরেজি করতে পারো, লেখার অভ্যাস থাকে, তাহলে তুমি এখানে 8-এ 8 পাইলা, সরি 10-এ 8 পাইলা। এবার আসো প্যারাগ্রাফ। আমরা বলছিলাম যে আমাদের ফার্স্ট পেপারেও প্যারাগ্রাফ থাকে, সেকেন্ড পেপারেও প্যারাগ্রাফ থাকে। ফার্স্ট পেপার যখন তুমি প্রিপারেশন নিতেছো তখন যে 15-16টা প্যারাগ্রাফ পড়তেছো, এই 15-16টা প্যারাগ্রাফে তুমি সেকেন্ড পেপারের জন্য রাখতে পারো। তাহলে তুমি একটা পেপারের জন্য যখন প্যারাগ্রাফ পড়বা তখন তোমার দুইটা পেপারে প্যারাগ্রাফে প্রিপারেশন হয়ে গেল। তাহলে তুমি একটা প্যারাগ্রাফ ফার্স্ট পেপারের জন্য প্রিপারেশন হলে তোমার সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ প্রিপারেশন হয়ে গেল। প্যারাগ্রাফ তুমি গুছিয়ে লিখতে পারলে প্যারাগ্রাফে তুমি 10-এ 10 পাইবা। এখন 10-এ 10 যদি নাও পাও, আমি ধরলাম তুমি 10-এ 8 পাইলা,
এবার আসো কম্পোজিশন। কম্পোজিশন পার্ট নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, কম্পোজিশন অনেকেই পরীক্ষা লিখতেই চায় না। পরীক্ষা লিখতেই চায় না, লিখলেও তোমার পুরোপুরি কম্পোজিশন লিখতে পারে না। আমি বলবো তোমাদের, আমাদের সাজেশন দেওয়া যে সাজেশনে যে কম্পোজিশন গুলি আছে, এখান থেকে তোমরা 5টা কম্পোজিশন করলে তোমরা একটা কমন পাইবা। কম্পোজিশন সবসময় কমনই আসে, প্রতি বছরই তোমরা খেয়াল করে দেখো বোর্ডগুলিতে কম্পোজিশন কমন আসে। তাহলে কমন যেহেতু আসে, তোমার টার্গেট থাকতে হবে যে তুমি কম্পোজিশনে 12 পাইবা। এখন 12 থেকে 12 যদি নাও পাও, টার্গেট যদি নিয়ে যাও যে সম্পূর্ণ কম্পোজিশন লিখবা, সম্পূর্ণ কম্পোজিশন যদি কাটাকাটি ছাড়া ফ্রেশ ভাবে লিখে দিয়ে আসতে পারো, তুমি 12 থেকে 10, 8 অবশ্যই পাইবা। আমি ধরলাম তুমি 10 পাইলে না, তুমি 8 পাইলা, তাহলে তোমার এই 4টা আইটেমে 4টা 32, তোমার এ প্লাস পাইতে দরকার 80। এখন তুমি যদি এখানে 32 পাও, আর বাকি নাম্বারগুলো তোমার এখান থেকে কভার করতে হবে। এখন এমন স্টুডেন্ট আছে যারা এখানে 40 থেকে 40ই পাবে, 40 থেকে 38 পাবে, 35 পাবে। তুমি তোমার প্রিপারেশন এমন ভাবে নিয়ে যাবে যাতে এখানে তুমি 40 থেকে তুমি 40 এর প্রিপারেশন নিয়ে যাইবা। এরপর তুমি যদি 32 পাও, 35 পাও, যা পাও, 2 নাম্বারও যদি বেশি পাও, এখানে তোমার জন্য তুমি আগায় থাকলাম। এবার আমরা আলোচনা করি গ্রামার পার্ট নিয়ে। গ্রামার পার্টে দেখো তোমাদের টোটাল 11টা আইটেম আসে, 11টা আইটেম থেকে তোমাদের 60 নাম্বারের পরীক্ষা হয়। তো গ্রামার পার্টে তোমাদের যে 11টা আইটেম আছে, এই 11টা আইটেমের মধ্যে আমি সর্বপ্রথমে কথা বলবো পাংচুয়েশন নিয়ে। তোমরা ধরো যে তোমাদের গ্রামার পার্টে 11টা সদস্য, বা তোমাদের গ্রামার যে পার্টটা, এটা যদি একটা পরিবার মনে করো, তাহলে তোমাদের গ্রামার পরিবারে সদস্য আছে 11 জন। তোমাদের গ্রামার পরিবারে 11 জন সদস্যর মধ্যে তোমরা যে সদস্যটাকে সবচেয়ে বেশি অবহেলা করো, যে সদস্যটাকে সবচেয়ে বেশি কম দেখতে পারো, বা যে সদস্যটাকে নিয়ে তোমরা কখনোই চিন্তা করো না, বা এই যে 11 নম্বর সদস্য, এই 11 নম্বর সদস্যের জন্য তুমি যে 5 নাম্বার পাইতে পারো, এই 5 নাম্বারের জন্য তোমরা কখনোই খুব বেশি চেষ্টা করো না। তাহলে আমি তোমাদের প্রথমেই কথা বলতেছি পাংচুয়েশন নিয়ে। এই গ্রামার আইটেমটা তোমাদের এই গ্রামার পরিবারের সবচেয়ে অবহেলিত, তোমরা এটাকে সবচেয়ে বেশি অবহেলা করো। অথচ খেয়াল করো, এই গ্রামার আইটেমের নাম্বার কিন্তু 5, এবং এইখানে 5-এ 5 পাওয়া যায়। একটু যদি বুঝে চেষ্টা করো, একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো, তো তুমি এখানে 5-এ 5 পাইতে পারো। পাংচুয়েশনে তুমি কিভাবে 5-এ 5 পাইতে পারো, বা এই 5-এ 4 পেতে পারো, সে বিষয়ে আমি একটু কথা বলি। পাংচুয়েশন তুমি যেটা করবা সেটা হচ্ছে, পাংচুয়েশন করার সময় তুমি তোমাদের যে গ্রামার আইটেম ন্যারেশনটা আছে, যখন বাসায় ন্যারেশন প্র্যাকটিস করো, তো ন্যারেশন পড়ার সময় ন্যারেশনের যেই কোথায় কমা বসে, কোথায় ইনভার্টেড কমা বসে, এই জিনিসগুলি, বা কোথায় এক্সক্লেমেশন চিহ্ন বসে, কোথায় ইন্টারোগেটিভ চিহ্ন বসে, এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়বা। যখন এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়বা, তখন তোমাদের পাংচুয়েশনটা পরীক্ষায় আনসার করতে সহজ হবে। কেন সহজ হবে? কারণ তোমাদের পাংচুয়েশন খেয়াল করে তোমরা দেখবা বেশিরভাগ ন্যারেশন থেকে পাংচুয়েশন উঠাই দেয়। তুমি যখন ন্যারেশনটা করতেছো, তখন যদি একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো, তুমি পাংচুয়েশনে 5-এ 5 পাইবা। এরপরেও তোমার পাংচুয়েশনে আরো কিছু ভুল আছে তোমাদের, যেগুলো তোমরা করো, একটু তুলে ধরবো এখনই। তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে পাংচুয়েশন বাসায় যেটা করবা সেটা হচ্ছে, বিগত বছরে যে পাংচুয়েশন গুলি আসছে বোর্ডে, সেই পাংচুয়েশন গুলি তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। বোর্ড কোশ্চেন গুলি প্র্যাকটিস করলে তোমাদের এখান থেকে পাংচুয়েশন কমন করবে, বা কমন না করলে তোমরা এখানে ভালো নাম্বার পাইবা। তাহলে পাংচুয়েশনে আমি ধরলাম, তোমরা পাংচুয়েশন যদি বুঝে বুঝে প্র্যাকটিস করো, পাংচুয়েশন তুমি 5-এ 5 পাইলা না, আমি ধরলাম তোমরা পাংচুয়েশন পাইলা 5-এ 4। পাংচুয়েশন যদি 5-এ 4 পাও, তুমি আগে আমি বলছিলাম যে তোমাদের যে রাইটিং পার্টে 40-এর মধ্যে তুমি ধরো পাইলা 32। এখানে কম বেশি হতে পারে, কেউ 25 পাইতে পারো, কেউ 36 পাইতে পারো, কেউ আবার 2 নাম্বার কমে যেতে পারে, 30 পাইতে পারো। যদি এখানে তোমার 2 কমে যায়, তাহলে অবশ্যই তোমার এখান থেকে নাম্বারটা কভার করতে হইব। তোমার এখানে ধরলাম আমি 32, আর এই পাংচুয়েশন পার্টে ধরলাম 4, তাহলে 36। তাহলে পাংচুয়েশন তোমার যেটা করবো, বিগত বছরের প্রশ্নগুলি একটু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। আর পাংচুয়েশন আর যে কয়েকটা তোমরা ভুল করো, ভুলগুলি একটু আমি তুলে দিই। সেটা হচ্ছে, তোমরা জানো আই অর্থ আমি, যখন কোনো বাক্যে আই অর্থ আমি প্রকাশ করবে, তখন সেই আইটা সবসময় মনে রাখতে হবে যে আই বড় হাতের হবে। এই জিনিসটা তোমরা পাংচুয়েশন করতে গিয়ে ভুল করো। আরেকটা ভুল করো, সেটা হচ্ছে ইংলিশ। মনে রাখবা, ইংলিশ শব্দটা যেখানেই ব্যবহার করা হোক, যেখানেই বসুক, সবসময় ইংলিশের ইটা তুমি বড় হাতের ব্যবহার করবা। এই একটা ভুল। আরেকটা ভুল যেটা হচ্ছে, সেটা হচ্ছে তুমি পাংচুয়েশন করতে গেলে যখনই তুমি স্থানের নাম, ব্যক্তির নাম, দেশের নাম, যখন এই নামগুলি পাইবা, স্থানের নাম, ব্যক্তির নাম, দেশের নাম, মনে রাখতে হবে যে এই স্থান, ব্যক্তি, দেশ, এই নামগুলিও বড় হাতের হয়। এই নামগুলির প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এই 3-4টা জিনিস একটু খেয়াল রাখবা।
আর বাকি যেটা করতে হবে বোর্ড কোশ্চেন গুলি একটু বুঝে বুঝে প্র্যাকটিস করবা। পাংচুয়েশন ধরলাম আমি পাংচুয়েশন তুমি 4 পাইলাম, তাহলে তোমাদের আগে তোমাদের আমি দেখানো হয়েছে যে রাইটিং পার্টে পেয়েছে 32 আর এখানে ধরো পাংচুয়েশন 4, তাহলে তোমাদের নাম্বার হয়ে যাবে 36। এবার আমরা যাব 10 নম্বর আইটেম যেটা আছে সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টর খুবই ইজি আসে পরীক্ষায়, খুব সহজ সহজ কানেক্টর দেয়। এগুলি নিয়মের কিছু নাই, এগুলো রুট করার কিছু নাই। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলি 20টা বোর্ড প্র্যাকটিস করে যাও, তুমি কানেক্টর কমন পাইবা। কমন না পাইলেও তুমি দিতে পারবা। তো তোমার কাজ হচ্ছে 20টা বোর্ড প্র্যাকটিস করে যাবা বুঝে বুঝে, বাংলা অর্থ বুঝে বুঝে। আর যে কানেক্টর গুলি আসবে এই কানেক্টর অর্থগুলি জানার চেষ্টা করবে। কানেক্টর যদি তুমি অর্থ না জানো তাহলে কানেক্টর ব্যবহার করতে পারবা না। 20টা কোশ্চেন তুমি যদি সলভ করে যাও তুমি এখানে 5-এ 5ই পাইবা। আমি ধরলাম তুমি কানেক্টরে 5-এ পাইলা 5, তাহলে তোমার এখানে ছিল 36 আর 5 হচ্ছে 41। কানেক্টরে তোমার 5-এ 5 পাইতেই হইব। তুমি যদি ইংরেজিতে ভালো করতে যাও, প্লাস পেতে যাও, 80-এর উপরে নাম্বার পাইতে যাও, কানেক্টরে অবশ্যই তোমার ফুল মার্কস তুলতে হবে। এবার আমরা যাই আমাদের যে 9 নাম্বার আইটেমটা আছে সেটা হচ্ছে টেক কোশ্চেন। টেক কোশ্চেন তোমরা জানো তোমাদের এই যে গ্রামার ফ্যামিলির সবচেয়ে সহজ আইটেম হচ্ছে টেক কোশ্চেন। টেক কোশ্চেনে যদি তুমি 5-এ 5 না পাইতে পারো তাহলে তুমি রেজাল্ট ভালো করতে পারবা না। তাহলে তোমাকে 80-এর উপরে নাম্বার পাইতে হলে অবশ্যই টেক কোশ্চেনে 5-এ 5 পাইতে হইব। তো তুমি যেটা করবা, বিগত বছরের কোশ্চেনগুলি প্র্যাকটিস করবা। একদিন হাতে 2 ঘন্টা সময় নিবা। এই 2 ঘন্টা বসে বসে একদম সব বোর্ড বসে বসে সামনে রোলগুলি নিবা, বসে বসে 2 ঘন্টা টেক কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে, যাতে টেক কোশ্চেনে 5-এ 5 পাও। এবং তোমাকে টেক কোশ্চেন অবশ্যই 5-এ 5 পাইতে হইবে। যদি 80-এর উপরে তোমার নাম্বার পাওয়ার টার্গেট থাকে তাহলে টেক কোশ্চেনে অবশ্যই 80 টেক কোশ্চেনে অবশ্যই তোমাকে 5 পাইতে হবে। তাহলে আমরা যাই, টেক কোশ্চেনে ধরলাম তুমি 5 পাইলা। টেক কোশ্চেনে যদি 5 পাও তোমার নাম্বার হয়ে যাচ্ছে 46। এবার আমাদের সাফিক্স প্রিফিক্সে আমাদের 8 নাম্বার যে গ্রামার আইটেম সাফিক্স প্রিফিক্স, সেটা সাফিক্স প্রিফিক্সে ভালো করার জন্য বিগত বছরের বোর্ড পড়া ছাড়া আর কোনো উপায় নাই। সাফিক্স প্রিফিক্স রুল দিয়ে তুমি কিছুই করতে পারবে না। বিগত বছরের যেই সাফিক্স প্রিফিক্স গুলি আসছে এই সাফিক্স প্রিফিক্স গুলি খাতায় লিখে লিখে শব্দার্থগুলি তোমাদেরকে ক্লাসে প্র্যাকটিস করানো হচ্ছে। তোমাদের এখন কাজ হচ্ছে সেই শব্দার্থগুলি রিভিশন দিবা এবং 2 ঘন্টা সময় নিয়ে সবগুলি বোর্ড একদিন পড়ে ফেলবা। তুমি যদি বিগত বছরের বোর্ডগুলি বুঝে বুঝে সাফিক্স প্রিফিক্সগুলি পড়তে পারো এবং শব্দার্থগুলি পারো, তুমি সাফিক্স প্রিফিক্সও 5-এ 5 পাইবা। এবং আমার বিশ্বাস তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো সাফিক্স প্রিফিক্সে 5-এ 5 পাওয়া যায়। তাহলে আমি ধরলাম তুমি সাফিক্স প্রিফিক্সে 5-এ 5 পাইলা না, তুমি পাইলা 4, তাহলে তোমার নাম্বার দাঁড়াইতেছে কত? 50। আমাদের সাফিক্স প্রিফিক্স গেল। এবার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা জানো যে কমপ্লিটিং সেন্টেন্সে যে 5টা বাক্য আসে এই 5টা বাক্যের মধ্যে একটা অথবা 2টা প্রবাদ বাক্য উঠাই দেয়। তো প্রবাদ বাক্যের আমরা একটা শীট দিচ্ছি ক্লাসে এবং এইগুলি পড়ানো হয়েছে। তোমরা প্রবাদ বাক্যের যে শীটটা আছে এটা একটু প্র্যাকটিস করে যাবা। আর রুলস অনুযায়ী তোমাদের যেই কমপ্লিটিং সেন্টেন্স গুলি করানো হয়েছে সেই অনুযায়ী তোমরা বোর্ড থেকে প্র্যাকটিস করো। 20টা বোর্ড যদি তুমি প্র্যাকটিস করতে পারো বুঝে বুঝে, কমপ্লিটিং সেন্টেন্স যেখান থেকে আসুক তুমি পারবা। আরেকটা জিনিস খেয়াল রাখবো, কমপ্লিটিং সেন্টেন্সে অনেক সময় তোমাদের প্যাসেজ আকারে আসে। প্যাসেজ আকারে বলতে ধরো এ নাম্বারে দিছে হেলথ ইজ ড্যাশ, বি নাম্বারে দিছে উই শুড টেক কেয়ার ড্যাশ। এরপরে দিল সি নাম্বারে হেলথ শুড বি আওয়ার ড্যাশ। তাহলে খেয়াল করে ধরো ডি দিল, ই দিল। যখন তুমি দেখবা এখানে যে 5টা আইটেমের মধ্যে 5টা যে তোমার কমপ্লিটিং সেন্টেন্স আছে এই 5টা আইটেমই যখন দেখবা একই প্যাসেজ আকারে একটা বিষয় নিয়ে লেখা আছে, তখন তুমি চেষ্টা করবে উত্তরগুলি ওই একই বিষয় দিয়ে করার। আর যদি দেখো না 5টা বাক্য 5 রকমের, তাহলে তুমি 5 আলাদা আলাদা উত্তর করবা। কমপ্লিটিং সেন্টেন্স বুঝে বুঝে প্র্যাকটিস করলে অবশ্যই 5-এ 5 পাওয়া যায়। এখন কথা হচ্ছে সবই তো বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই তোমার বেশি বেশি শব্দার্থ জানতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করার অভ্যাস থাকতে হবে। যখন তুমি বুঝে বুঝে প্র্যাকটিস করবে, বাংলা করতে পারবা, বাংলা থেকে ইংরেজি করতে পারবা, তখনই তুমি ইংরেজিতে ভালো পাবে। এর আগে তোমার ইংরেজিতে ভালো করা সম্ভব না। তাহলে তোমাদের যেটা করতে হবে সবকিছুই বুঝে বুঝে প্র্যাকটিস। এখন তো তোমাদের আর পড়ার কিছু নাই, তোমরা সব পড়ে ফেলছো। এখন শুধু রিভিশন, বুঝে বুঝে রিভিশন, যাতে তোমার পরীক্ষার হলে নাম্বারগুলি কাটা না যায়। মনে রাখতে হবে তোমার একটা নাম্বার তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুমি 78 পাইছো, 78 পাইলে কিন্তু তুমি এ প্লাস পাইবা না। তোমার দরকার হচ্ছে কি 80-র উপরে পাওয়া। একটা নাম্বারের জন্য এই 2টা 3টা আইটেম এক এক করে কমে গেলে তোমার 80 নিচে নেমে যেতে পারে। তো খেয়াল রাখতে হবে একটা নাম্বার তুমি ছাড়তে পারবা না।
যাও কমপ্লিটিং সেন্টেন্সে আমরা ধরলাম তুমি কমপ্লিটিং সেন্টেন্সে 5 পাইলা না, তুমি পাইলা 4, তাহলে তোমার নাম্বার দাঁড়াইতেছে কত? 54। এবার আমরা যাই চেঞ্জিং সেন্টেন্স। তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের আইটেম আছে 6টা। 6টা আইটেম থেকে তোমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ হয়। এই 5টা আইটেম থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে 6টা বা 7টা। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আসে 3টা অথবা 4টা। বেশিরভাগ ক্ষেত্রেই ধরো এই 5টা আইটেম থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আছে 7টা। এই যে 7টা কোশ্চেন আছে এই 7টা কোশ্চেন খুব সহজ আসে, এটা সবারই পারার কথা। যারা অন্তত ইংরেজিতে এ প্লাস পাওয়ার আশা করো তাদের অবশ্যই এখানে 7টা কোশ্চেন থেকে 7টাই পারতে হবে। এখন আসো যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে ভয়ে আসো, আমরা আমাদের ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করবা সেগুলো পড়াইছি। আমরা তোমাদের বলছি যে তুমি কখনোই রুলস দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে 3টা আসবে 4টা আসবে রুলস দিয়ে তুমি 3টা 4টা পারবা না। তোমার জানতে হবে বেসিক জিনিসটা। তো বেসিক ক্লাসটা আমরা করছি এবং বেসিক ক্লাসটা করানোর সময় তোমাদের দেখাই দিচ্ছি তুমি কিভাবে চিনবা যে সিম্পল কোন সেন্টেন্সটা, কমপ্লেক্স কোন সেন্টেন্সটা, কম্পাউন্ড কোন সেন্টেন্সটা, এবং তুমি যখন এটা উত্তর করতে যাইবা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করবা বেসিক বুঝে, সেই জিনিসটা আমাদের ক্লাসে শেখানো হয়েছে। আমি আমার এই ক্লাসের পরবর্তী একটা ক্লাসে আমরা শুধু চেঞ্জিং সেন্টেন্স নিয়ে ক্লাস নিব। ওই ক্লাসে আমি বুঝাই দিব কিভাবে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুধুমাত্র বেসিক জিনিসটা বোঝার পরে তুমি উত্তর করতে পারো, তোমার কোনো রুলসের দরকার নাই। তাহলে আমি ধরলাম এখানে তুমি 7টা থেকে 7টা পারতেই হবে, এখানে 3টা থেকে ধরো 1টা বা 2টা পারলা, তো টোটাল আমি 10 নম্বর থেকে ধরলাম তুমি এখানে 8 পাইলা। এবং যারা এখানে অনেকে আছে 10 10 পাবে, কারণ এগুলো তো নাম্বার কাটার সুযোগ নাই হইলে। এখন যারা মনে করো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি পারি না বা আমি বুঝি না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনো কঠিন বিষয় না, জাস্ট বেসিকটা যদি তুমি বুঝো, তাহলে আমি ধরলাম তুমি এখানে 10 পাইলে 8, তখন তোমার নাম্বার হয়ে যাচ্ছে 62। আচ্ছা, এবার আমরা এর পরের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের যে পরের টপিক, ন্যারেশনে অনেকেই ন্যারেশন ভয় পাও, ন্যারেশন দিতে যাও না পরীক্ষায়। অথচ ন্যারেশনের যে 5টা সেন্টেন্স আসে পরীক্ষায়, এর মধ্যে 3টা সেন্টেন্স খুবই সহজ আসে, 3টা সেন্টেন্স একদম ইজি আসে, যে 3টা সেন্টেন্স সবাই পারে। এখন ন্যারেশনে ভালো করতে হলে তোমার কি করতে হবে? এই যে 3টা সেন্টেন্স, এই 3টা সেন্টেন্স তোমার ভুল করা যাবে না। এখানে অবশ্যই তোমাকে 3 কমপক্ষে পাইতে হবে। এবং যারা 80-র উপরে পাইতে চাও তাদের এখানে 5-5ই পাইতে হবে। এখন কথা হচ্ছে তোমার ন্যারেশনে যে জিনিসটা নিয়ে তোমরা ভয়ে থাকো বা যে বিষয়টা নিয়ে তোমরা একটু দ্বিধাদ্বন্দ্ব ভোগো যে ন্যারেশনে আমি 5-এ 5 পাবো কিনা, ন্যারেশনে মনে রাখবা কেউ হয়তো লিখছে কোথাও একটা জায়গায় লিখছে যে হি অ্যাডেড দ্যাট, আরেকজন হয়তো লিখছে হি অলসো অ্যাডেড দ্যাট, আরেকজন হয়তো লিখছে হি এগেইন সেড বা এগেইন অ্যাডেড দ্যাট। এই যে কথাগুলি লিখছে তোমার মনে হইতেছে যে সে লিখছে অ্যাডেড দ্যাট, আমি লিখছি অলসো অ্যাডেড দ্যাট, এই কারণে হয়তো নাম্বার কাটতে পারে। মনে রাখবে অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, আজ, এগেইন আজ, এইগুলির কারণে তোমার নাম্বার কাটবে না। ন্যারেশনে তোমার নাম্বার কাটে কি জন্য? ন্যারেশনের নাম্বার কাটে তুমি প্রথমত সেটুর পরিবর্তে কি বসে সেটা বসাইতে পারছো কিনা, সেটুর পরিবর্তে যা বসে তা যদি সঠিকভাবে বসাইতে পারো তোমার নাম্বার কাটবে না। এরপরে তুমি ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে তা যদি বসাইতে পারো তোমার নাম্বার কাটবে না। আরেকটা বিষয় হচ্ছে সেটা কি? পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন যদি তোমার ভুল না হয় তোমার নাম্বার কাটবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে টেন্স পরিবর্তন। তাহলে খেয়াল করো ন্যারেশনে যারা সেটুর পরিবর্তে কি বসে এই জিনিসটা ভুল করবা না, এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে এটা যারা ভুল করবা না, পার্সন পরিবর্তন যারা ভুল করবা না, এবং টেন্স পরিবর্তন যারা ভুল করবা না, তাদের ন্যারেশনে ফুল মার্কস দ্বারা পাবা। তাহলে আমি বলি তোমাদের যারা 80-র উপর নাম্বার পেতে চাও তারা তো অবশ্যই তোমরা ওই রকম প্রিপারেশন নিয়ে যাইতে হবে। তোমার মনে রাখতে হবে যে আমি 80-র উপরে নাম্বার পেতে ন্যারেশনে আমাকে 5-এ 5 পাইতে হইব। তাহলে আমি ধরলাম তুমি ন্যারেশনে 5 পাইলে না, ন্যারেশনে পাইলা 4, তাহলে তোমার নাম্বার দাঁড়াইতেছে গিয়ে 66। এখন আমরা যাই পরের আইটেমে, রাইট ফর্ম অফ ভার্ব। পরের আইটেম যেটা রাইট ফর্মস অফ ভার্ব, এই আইটেমটা সহজ আইটেম। এখন কথা হচ্ছে এই আইটেমটা সহজ হলেও সবার সবচেয়ে বেশি ভয় থাকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। কেন ভয় থাকে? ভয় থাকার কারণটা হচ্ছে এখানে যেই উপরে ক্লুগুলি থাকে, যে ক্লুতে যেই ভার্বগুলি দেওয়া থাকে, অনেক সময় দেখা গেছে কিছু ভার্ব আসে যেটা বাংলা তুমি জানো না, এই কারণে তোমার কাছে রাইট ফর্ম অফ ভার্ব কঠিন মনে হয়। তবে অনেক সময় দেখা গেছে বিগত বছরের কোশ্চেনগুলি থেকে হুবহু রাইট ফর্ম অফ ভার্ব উঠায় দেয়। তো তোমার কাজ হচ্ছে
বিগত বছরের যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করবা এবং প্রত্যেকটা ভার্বের বাংলা যাতে তুমি পারো, শব্দার্থ পারো, সেইভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাবা। ধরো তোমার পরীক্ষা হলে হুবহু কোনো একটা বোর্ড আসছে যাতে তুমি 10-এ 10 পাও, আর যদি 20টা কোশ্চেন 20টা বোর্ড ভালোভাবে প্র্যাকটিস করে যাবো বুঝে বুঝে যেখান থেকে এক নম্বর রাখো তুমি পারবা। আমি ধরলাম তুমি এখানে 10-এ 10 পাইলা না, আমি ধরলাম তুমি এখানে 10-এ 8 পাইলা, তাহলে তোমার নাম্বার হয়েছে কত? 74। এবার খেয়াল করো, তোমার আইটেম রইল কি? সাবস্টিটিউশন টেবিল। তোমাদের যে টেবিলটা আসে এই টেবিলটা একদমই সহজ সহজ একটা টেবিল দেয় পরীক্ষার হলে। এই টেবিলগুলি বেশিরভাগই বোর্ড কোশ্চেন থেকে তোমার রিপিট করে, মাঝে মাঝে তোমার ধরো সাম্প্রতিক কোন একটা বিষয় থেকে তুলে দেয়। ধরো তোমাদের এখন লাস্ট যেটা গেল সেটা হচ্ছে জুলাই রেভলিউশন। এই জুলাই রেভলিউশন থেকে তোমাদের একটা টেবিল তুলে দিতে পারে। তো তোমাদের খেয়াল করতে হবে। অথবা ধরো তোমাদের এখন আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক থেকে ধরো একটা প্যাসেজ উঠাই দিয়ে এখানে টেবিল বানাই দিল। তো তোমার কাজ হচ্ছে তুমি 20টা বোর্ড বিগত বছরে বুঝে বুঝে করে যাবা, যাতে তুমি টেবিল যখন আসবে তুমি অন্তত বাক্যগুলি সাজাইতে পারো। আর এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো, অনেকে সাবজেক্ট ভার্ব এই জিনিসটাই চেনে না। তুমি যদি সাবজেক্ট ভার্ব না চেনো, একটা বাক্যে যদি তোমার ভার্ব না থাকে তাহলে তো তোমার সেন্টেন্স হবে না। বাক্যে ভার্ব আছে কিনা এবং একটা বাক্য যদি তুমি লিখতেছো এখানে ভার্ব কোনটা সাবজেক্ট কোনটা এই জিনিসটা খেয়াল করে যদি তুমি আনসার করতে পারো টেবিলে তুমি 5-এ 5 পাইবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে টেবিলে তোমার 5-এ 5 পাইতে হবে। তুমি যদি ভালো করতে চাও টেবিলে তোমার 5 লাগবেই। আমি ধরলাম তুমি টেবিলে 5-এ 5 পাইলে না, তুমি পাইলে কত? টেবিলে 4। তাহলে তোমার নাম্বার দাঁড়াইলো কত? 78। এখন আমাদের আইটেম দুইটা বাকি, সেটা হচ্ছে উইথ ক্লুজ উইথাউট ক্লুজ। এই দুইটা আইটেম সেম, শুধু একটাতে ক্লু থাকে আর একটাতে ক্লু থাকে না। এবং এই দুইটা আইটেম কি থেকে আসে? আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, এই তিনটা আইটেম থেকে আসে। এখন আর্টিকেল তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো, 6, 7, 8 3 বছর তোমরা আর্টিকেল পড়ছো, প্রিপোজিশন পড়ছো, পার্টস অফ স্পিচ তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো। এখন তোমার কাজ কি? কাজ হচ্ছে তুমি তো আর্টিকেল বেসিকটা জানো, প্রিপোজিশন আমরা ক্লাসে পড়াইছি এবং প্রিপোজিশনে তোমাদের কিছু কি বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা মুখস্থ করাইছি। তো তোমার প্রিপোজিশনের একটা ভালো বেসিক আছে, পার্টস অফ স্পিচও তোমরা জানো। তোমাদের কাজ হচ্ছে 20টা বোর্ড ভালোভাবে প্র্যাকটিস করো, উইথ ক্লোজ উইথাউট ক্লোজ, বিগত বছরের প্রশ্নগুলি তুমি যদি প্র্যাকটিস করে যেতে পারো কমন না পড়লেও তুমি দিতে পারবা। আর ইংরেজিতে ভালো করতে হলে তোমার অবশ্যই কি বাংলা বুঝে বুঝে উত্তর করতে হবে। আমি ধরলাম তুমি এই দুইটাতে 10 থেকে তুমি এখন তো তোমার 78 হয়ে গেছে, এই 10 থেকে তোমার 80 পাইতে হলে তোমার দরকার শুধু 2। এই দুইটাতে ধরলাম আমি তুমি 5 পাইলা। যদি তুমি দুইটাতে 5 পাও তোমার নাম্বার দাঁড়াইতেছে কত? 83। এখন কথা হচ্ছে আমি এখানে যেভাবে দেখাইলাম এইভাবে যে তুমি নাম্বার পাবে তা তো না। তোমার কোথাও 1 নাম্বার কমতে পারে, কোথাও 1 নাম্বার বাড়তে পারে, কোথাও 1 নাম্বার কমলে কোথাও 1 নাম্বার বাড়লে, যাতে এই আইটেমটা ঠিক থাকে তুমি সব মিলে 80 উপরে পাইতে পারো, এরকম একটা মাথায় প্ল্যান নিয়ে বাসায় বসে বসে নিজে নিজে খাতায় লিখবা কোনটাতে তোমার কত পাইতে হবে। আমি যা দেখাচ্ছিলাম তাই যে তোমার দেখতে হবে তা না। তুমি ধরো কি বলে চেঞ্জ ভালো পারো, তুমি এখানে আমি তো লিখছি চেঞ্জ তুমি 8 পাইবা, তুমি ধরলা তুমি চেঞ্জ 10ই পাইবা। কেউ হয়তো রাইট ফর্ম পার্ট ভালো পারো, তার কাছে মনে হতে পারে আমি এখানে 10-এ 10 পাবো। তো তুমি তোমার মতো করে নাম্বারটা কাটছাট করে এমন ভাবে সাজাই যাতে তুমি 80 উপরে নাম্বার পাও। এখন একটু বলি তোমাদের, সেটা হচ্ছে ইংরেজি ভালো করার জন্য তোমাদের আমি প্রথমেই বলছি যে রাইটিং পার্ট যে কত গুরুত্বপূর্ণ, কারণ দুইটা পেপার মিলিয়ে রাইটিং পার্টই থাকে 100। আর গ্রামারে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তোমাদের যে 11টা আইটেম পড়তে যায় তোমরা অনেক গ্রামারের রুলস করছো, সব গ্রামারের রুলস তোমাদের মনে নাই, পরীক্ষায় হলে গেলে আরো মনে থাকবে না। এখন তোমাদের উপায় কি? উপায় হচ্ছে প্র্যাকটিস। এখন যে সময়টা আছে একদিন একটা আইটেম করে ধরো, একটা করে আইটেম ধরো, একটা করে আইটেম ধরে 20টা বোর্ড বসে 2 ঘন্টা 3 ঘন্টা সময় যা লাগে এবং ঘরে পড়বে, তোমার কি বলে এখান থেকে প্রশ্ন যেভাবে আসো তুমি ভুল না করো। এভাবে তুমি যদি মনোযোগ দিয়ে এবং নিজের বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো এবং কৌশল অবলম্বন করে পরীক্ষা হলে যাও, তোমার 80 নাম্বার পাও কেউ আটকাতে পারবে না। সবশেষে বলি প্র্যাকটিস করো, যে সময়টুকু আছে ভালোভাবে প্র্যাকটিস করো, নিজের উপর একটা কনফিডেন্স রাখো যে আমি কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যাব, আমি 80 উপরে অবশ্যই পাবো। সবশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে ইংরেজিতে ভালো করতে হলে শব্দার্থের কোনো বিকল্প নাই। এই জিনিসটা তো তোমরা সবাই জানো। শব্দার্থ এখন তো আর শব্দার্থ তোমাদের পড়ার সময় নাই, বিগত সময়ে যা পড়তো, যা খাতায় লেখা আছে বোর্ডে লেখা আছে এই শব্দার্থগুলি একদিন একটু রিভিশন দিয়ে ফেলবো যাতে শব্দ পরীক্ষা হলে গেলে মনে পড়ে। আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে যে আইটেমটাই তুমি দিবা, যে আইটেমটাই তুমি আনসার করতে যাইবা, অবশ্যই খেয়াল করবা যাতে তুমি
যতটুকু বুঝছো বাংলা করতে পারো, বাংলা করে তারপর সাজাই দিবা। কিন্তু তুমি শুধু প্রশ্ন পড়লা, উত্তর করলা, লিখে দিয়ে আসলা, নাম্বার কিন্তু পাবা না। খেয়াল রাখতে হবে যে তুমি যে প্রশ্নটা দিছো, উত্তরটা করছো, তোমার বাংলাটা ঠিক আছে কিনা। বাংলা করতে গেলে দেখো তোমার অনেক ভুল ধরা পড়ে, যে না আমি তো বাংলা যখন করতে দিতেছি আমার এই লাইনের সাথে তো এই শব্দের মিলে না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আর সবারই বলি, এখন যে সময়টা আছে সময়টা নষ্ট করো না, সুন্দর করে মনোযোগ দিয়ে একটা একটা কৌশল অবলম্বন করো এবং সেই কৌশল অনুযায়ী পড়াশোনা করো। আশা করি সবাই যারা যারা পরিশ্রম করবা তারা তাদের পরিশ্রমের ফল অবশ্যই পাইবা।